আশা করছি স্ক্রিন ঠিকঠাক হয়ে গেছে। সবাই একটু দ্রুত চলে আসো, সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি তোমাদের বেসিক বিল্ডার ক্লাস 3 ফিজিক্সের বেসিক বিল্ডার ক্লাস 3 তে তোমাদের সবাইকে স্বাগতম। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। তাহমিনা আক্তার, নুসহাত নুরিন হুসাইন, প্রথম দাস তুরিয়া, মুশফিক সাদিক, অনেকেই যুক্ত হয়ে গেছো। অল রাইট, অল রাইট, অল রাইট, সবাই চলে আসো। মেহজাবিন, গোলাম সারোয়ার, সুমনা, অপসরা, নাফিজা তাবাসসুম, অনেকেই যুক্ত হয়ে গেছো। অল রাইট, সবাই একটু দ্রুত চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, সবাই একটু চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। ওকে, সবাই চলে আসো। অপসরা চলে আসছে, অল রাইট। গোলাম সুমনা চলে আসছে, অল রাইট। সো সবাই চলে আসো একটু দ্রুত। আর একটু বন্ধুদেরকে বলো যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। আমরা সবাই জানি ক্লাসের মধ্যে যুক্ত হয়ে যাই। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাস স্টার্ট করব। কেমন আছেন ভাইয়া? অল গুড। তামিমা চৌধুরী চলে আসছে, সুমাইয়া জাহান স্মৃতি চলে আসছে, জাকারিয়া চলে আসছে, গোলাম সরোয়ার চলে আসছে, সাইফ ইসলাম খান সাকি চলে আসছে, অল রাইট। সাদিয়া জান্নাত চলে আসছে, শারিকা রহমান চলে আসছে, মৈত্রী চক্রবর্তী সৃজা চলে আসছে, অল রাইট। মেহজাবিন খান সানজু চলে আসছে, নাফিস আহমেদ চলে আসছে, তনয় চলে আসছে, সাকিবা জান্নাত চলে আসছে, গ্রেট। সবাই একটু দ্রুত চলে আসো। পরিতোষ, প্রিয়তোষ চন্দ্র দেবনাথ চলে আসছে, ইসরাত আহমেদ চলে আসছে, অল রাইট। নাসমুল ইসলাম আমান চলে আসছে, শারিকা রহমান চলে আসছে, রাবেয়া চলে আসছে, অল রাইট। মুসাদ্দিকা মনির চলে আসছে, নাসমুল ইসলাম আরমান চলে আসছে, নাসমুল ইসলাম আরমান, নুসরাত জাহান, ফাইরুজ, প্রথম দাস তুর্য, অল রাইট। সবাই একটু চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাস। আবির, তাসকিয়া তাবাসসুম, মুসাদ্দিকা মনির, সীমান্ত হোসেন, মহিমা ইসলাম মাহি, নুসরাত জাহান, অনেকেই তোমরা চলে আসছো। অল রাইট। নুসরাত জাহান, তৃষা চলে আসছে, ওকে। আফরি চলে আসছে, তাসকিয়া তাবাসসুম চলে আসছে। সো কেমন আছো তোমরা বলো? তোমাদের কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? আশা করি সবকিছু ঠিকঠাক যাচ্ছে। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। সো আমার পরিচয়টা দিয়ে নেই। আমি তোমাদের তন্ময়ধর ভাইয়া, ডিপার্টমেন্ট হেড ফিজিক্স 10 মিনিট স্কুল। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে লেখাপড়া করছি ফিজিক্সে। আমার পড়ানোর অভিজ্ঞতা প্রায় 8 বছরেরও অধিক। আজকে আমরা পড়ব ফিজিক্সের বেসিক বিল্ডার ক্লাস 3। এখানে আমরা বেসিক্যালি ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ক্যালকুলাস নিয়ে। তোমরা তোমাদের এই জিনিসটার বেসিক যদি আগে থেকে স্ট্রং করে না যাও তাহলে কিন্তু অনেক প্যারাই পড়বা। আনিকা তাবাসসুম নাম বলে দিছি। এই ক্যালকুলাস নিয়ে আজকে তোমাদের আলোচনা হবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের একদম বেসিক, যেগুলো না জানলে তোমরা সামনে তোমাদের পড়ালেখা কন্টিনিউ করাটা একটু টাফ হয়ে যাবে, সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। এগুলোর বেসিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা মজার মজার সূত্র শিখবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, বিকজ আজকের ক্লাসে তোমরা অনেক মজার মজার কনসেপ্ট শিখবা, ক্যালকুলাস সম্পর্কে জানবা, ক্যালকুলাসের জিনিসপাতিগুলো আস্তে আস্তে শিখবা। সো সবাই মনোযোগ দিয়ে আজকে অনেকগুলো সূত্র পড়াবো। আজকের ক্লাসটা তোমার, আজকে যদি আমি তোমাদেরকে বলি আজকের ক্লাসটা একটা মানে কম্বাইন্ড একটা মানে লেসন পাইতে যাচ্ছ। ফিজিক্স আর ম্যাথের একটা কম্বাইন্ড লেসন তোমরা পেতে যাচ্ছ। নাদিরা ইয়াসমিন সামিয়া নাম নিয়ে নিছি বাবা। তোমরা একটা কম্বাইন্ড ফিজিক্স এন্ড ম্যাথের পড়াগুলো ভালো লাগছে না? শুনো, পড়া তোমরা যেহেতু এখন এসএসসি থেকে ইন্টারের যাত্রা স্টার্ট করছো, প্রথম দিকে একটু প্যারা লাগাটাই স্বাভাবিক। প্রথম 2-3 মাস একটু প্যারা লাগবে, এরপর দেখবা আস্তে 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 তোমাদের পড়াগুলো ভালো লাগা স্টার্ট হবে। নতুন নতুন পড়া তোমরা পড়বা, মজা পাবা। ঠিক আছে, সো এই হলো আর কি অবস্থা। শুরুতে কোনো কিছু ভালো লাগে না। তুমি যখন নতুন কোনো একটা জার্নি স্টার্ট করবা, জার্নি শুরুতে তোমার একটু বোরনেস কাজ করবে। তোমার মনে হবে যে আরে কি করতেছি, এটার পর এত কঠিন কেন বা এরকম, এই ধরনের জিনিসপাতি মাথার মধ্যে আসবে, মনে হবে কোনো প্রবলেম নেই। তুমি কি করবা? তুমি জাস্ট 2-3 মাস একদম মানে দাঁতে দাঁত কামড়ায় হইলেও এগুলো একটু কন্টিনিউ করবা। এরপর দেখবা তোমার আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে। ভালো লাগা শুরু হবেই। ঠিক আছে, ভালো লাগা শুরু হবেই। ঠিক আছে, অল রাইট। ফারহানা রহমান চলে আসছে, তাহির আলম চলে আসছে, হ্যাঁ আগে থেকে কিছুটা সুস্থ তোমাদের দোয়াই। নুসরাত জাহান চলে আসছে, অল রাইট। সবাই মোটামুটি চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। আজকে ফার্স্ট ক্লাস। মাহিরুল ইসলাম বলতেছে আজকেই ফার্স্ট ক্লাস। ভাইয়া কেমন আছো? ভালো আছি। তৃষা তুমি কেমন আছো? শিবাজি বিশ্বাস চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, তোমাদেরকে প্রথমে একটা কুইজ দিয়ে শুরু করি, যে বলো তো এই যে ক্যালকুলাস, হ্যাঁ, এই ক্যালকুলাসটা আবিষ্কার করছে কে? ক্যালকুলাসের আবিষ্কারক কে? কেউ কি বলতে পারবা? কমেন্টে জানাও একটু। ক্যালকুলাস কে আবিষ্কার করছে? ক্যালকুলাসের আবিষ্কারকের নাম বলো। ক্যালকুলাসের আবিষ্কারক কে? ক্যালকুলাসের আবিষ্কারক কে? ক্যালকুলাস নামক জিনিসটা আবিষ্কার করছে। নদী নৌকার ম্যাথ করাবো, বেসিক বিল্ডারের ক্লাসে আছে নদী নৌকার ম্যাথ, আসবে আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে পর্যায়ক্রমিক ভাবে ধারাবাহিক ভাবে আসবে। আমার নাম হলো তন্ময় ধর, ঠিক আছে? তোমরা আমাকে ফেসবুকে এই নামে সার্চ দিয়েও পাবা, TALMAYDHAR, এটাই হলো আমার ফেসবুক আইডি। ক্যালকুলাসের আবিষ্কারক কে বলো তো? ভেরি গুড। সো ক্যালকুলাসের আবিষ্কার হচ্ছে নিউটন। নিউটন ক্যালকুলাসের আবিষ্কারক কে? ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে নিউটন। বাবা নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেছিল। তার আসল নাম আসলে আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে? তাহলে ক্যালকুলাসের আবিষ্কারক কে? ক্যালকুলাসের আবিষ্কারক হলো নিউটন। ক্যালকুলাসের দুইটা শাখা আছে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ঠিক আছে? ক্যালকুলাসের শাখা কয়টা? দুইটা, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল আজকের ক্লাসের কিছু নরমাল জিনিস তোমার আজকের ক্লাসের মধ্য থেকেই বেসিক ক্লিয়ার করে যাইতে হবে। আজকের ক্লাসের কিছু নরমাল জিনিস আজকের ক্লাসে বেসিক ক্লিয়ার করে যাওয়া। আমি এটার গুরুত্বটা তোমাদেরকে একটু বলি। ক্যালকুলাসের গুরুত্বটা কোথায়? ক্যালকুলাসের গুরুত্বটা হলো, তুমি এই ক্যালকুলাস তোমার কোথায় কাজে লাগবে? ক্যালকুলাস কোথায় কাজে লাগবে? তুমি ফিজিক্স পড়তে যাও, পুরো ফিজিক্সে ক্যালকুলাস কাজে লাগবে। ফিজিক্স, ফুল ফিজিক্স বইয়ে ক্যালকুলাস ছড়াই ছিটাই আছে, ঠিক আছে? ফুল ফিজিক্স বইয়ে ক্যালকুলাস ছড়াই ছিটাই আছে। তুমি যদি ক্যালকুলাস না বুঝো তাহলে তুমি ফিজিক্স পড়তে পারবা না, ফিজিক্সের অনেকগুলো প্রমাণ করতে পারবা না। তুমি যদি পুরো ক্যালকুলাস না বুঝো তাহলে তুমি ফিজিক্সের পুরো বইয়ের অনেকগুলো প্রমাণ করতে পারবা না, ঠিক আছে? এরপর কেমিস্ট্রি, কেমিস্ট্রির অনেকগুলা ম্যাথ, অনেকগুলো প্রমাণ সলভ করতে পারবা না ক্যালকুলাস না বুঝলে। ম্যাথ, ম্যাথের মধ্যে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস আছে চ্যাপ্টার 9, ডিফারেনশিয়াল ক্যালকুলাস ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 ম্যাথে, চ্যাপ্টার 9, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস চ্যাপ্টার 10, ঠিক আছে? ফুল ফিজিক্সে তোমার ক্যালকুলাস লাগবে, কেমিস্ট্রিতে ক্যালকুলাস লাগবে, ম্যাথে চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10, ফার্স্ট পেপার ম্যাথ চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10, এখানে ক্যালকুলাস লাগবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেসিক ক্লাস সবগুলো ফ্রি না, দুই একটা ক্লাস হয়তো ফ্রি, বাকি সবগুলাই পেইড গ্রুপে যারা আছে তারাই করতে পারবে। আমাদের একদম মেইন ক্লাসগুলো স্টার্ট হবে 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে একদম মেইন ক্লাসগুলো, ঠিক আছে? তো মেইন ক্লাসগুলো স্টার্ট হওয়ার আগে তোমাদের যা যা বেসিক ক্লিয়ার হওয়া দরকার এগুলো আমরা ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্লাসগুলো থেকে বেসিকগুলো তোমাদের সবগুলো ক্লিয়ার করে দিব একদম, ঠিক আছে? সো এই পেজটা সবাই একটু তুলে নাও। আজকের ক্লাসে তোমরা এমন কিছু শিখে যাচ্ছ, আজকের ক্লাসটা এই যে যতগুলো বেসিক বিল্ডার ক্লাস নিলাম, নুসরাত জাহান ওয়েলকাম। আজকে থেকে তোমার শুরু করে তোমাদের যতগুলা বেসিক বিল্ডিং ক্লাস নিলাম সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যালকুলাস পার্টটা, ঠিক আছে? আজকে থেকে শুরু করে তোমাদের যতগুলো বেসিক বিল্ডারের ক্লাস নিলাম সবগুলা বেসিক বিল্ডার ক্লাসের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হলো ক্যালকুলাসের এই পার্টটা। খুবই 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 সিগনিফিকেন্ট এই কনসেপ্টটা, কারণ ফিজিক্সের তুমি যে কোনো প্রমাণ করতে চাও, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যায় তো ক্যালকুলাস ছাড়া কোনো কথাই নাই, ওকে? এরপর মনে করো তোমার কেমিস্ট্রিতেও লাগে, ম্যাথের মধ্যেও লাগে। সো আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? মনে থাকবে তো। প্রথমত তোমাদেরকে যদি বলি ক্যালকুলাস জিনিসটা কি, ফার্স্ট পেপারে কি শুধু ফার্স্ট পেপার পড়তে হয়? বিষয়টা এমন না ফার্স্ট পেপারে শুধু ফার্স্ট পেপার পড়বা, বিষয়টা আসলে এমন না। অনেক সময় দেখা যায় যে অনেক কলেজ ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপারও পড়াই থাকে, ঠিক আছে? তো বেসিক ক্লাস 10টা হবে, 10টা আজকে 3 নাম্বার ক্লাস। আচ্ছা দেখো, তো ক্যালকুলাসের বাংলা হলো অন্তরীকরণ। ক্যালকুলাসের বাংলা কি? অন্তরীকরণ। অন্তরীকরণ তোমাদেরকে
ক্যালকুলাসটা বোঝানো, ক্যালকুলাস জিনিসটা কি সেই জিনিসটা আগে তোমাদেরকে একটু লিখি, ঠিক আছে? ক্যালকুলাস জিনিসটা কি তোমাদেরকে আগে একটু সেই জিনিসটা লিখে দিই। প্রথমত লিখো, ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনের, আগে লিখো আস্তে আস্তে বুঝবা, গাণিতিক অধ্যয়ন। ক্যালকুলাস কি? ক্যালকুলাস হলো পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন, ঠিক আছে? ক্যালকুলাস জিনিসটা কি? ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন। অধ্যয়ন মানে কি? একটা লেখাপড়া। পরিবর্তন মানে কি? চেঞ্জ। এই পরিবর্তনটা কেমন পরিবর্তন? কেমন পরিবর্তন? এই পরিবর্তনটা হলো এমন পরিবর্তন যে পরিবর্তনগুলা আমাদের খালি চোখে পড়ে না, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, তার থেকেও সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তার থেকেও ক্ষুদ্র, ঠিক আছে? পরিবর্তনটা কেমন পরিবর্তন? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিতর, ক্ষুদ্রাতিতর, তার চাইতেও ক্ষুদ্র, মানে একদম মিনিমাম ক্ষুদ্র, এর চাইতে আর ক্ষুদ্র হওয়া পসিবলই না, ঠিক আছে? সো যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা আসলে বুঝি না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এমন এমন ক্ষুদ্র 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 পরিবর্তন হয়, সবগুলো পরিবর্তন কি আমাদের চোখে পড়ে? সবগুলো পরিবর্তন কিন্তু আমাদের চোখে পড়ে না। সো নিউটন আপেল গাছের নিচে বৈশা এমন এমন জিনিস চিন্তা করে গেছে, যে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সে চিন্তা করছে যেগুলা আমরা প্র্যাকটিক্যালি ভাবতে আসলে পারবোই না, ঠিক আছে? সো এই যে ক্যালকুলাস, এই ক্যালকুলাসটা হচ্ছে পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন। ক্যালকুলাসটা কি? ক্যালকুলাসটা হচ্ছে, ক্যালকুলাসের কোনো বাংলা নাই, ক্যালকুলাস মানেই ক্যালকুলাস, ঠিক আছে? সো ক্যালকুলাসটা হচ্ছে পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন, মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে অনেক ছোট 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 পরিবর্তনগুলা হয়, যেগুলো আমরা খালি চোখে বা নর্মাল ম্যাথমেটিক্সের নিয়মে আমরা সলভ করতে পারি না, ওই জায়গায় হেল্প করে আমাদের এই ক্যালকুলাস নামক টার্মটা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিতর, তার চাইতেও ক্ষুদ্রাতিতর জিনিসপাতিগুলো নিয়ে কাজ করে হচ্ছে ক্যালকুলাস। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবার ক্লিয়ার? সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পারছি? যেগুলো পরিবর্তন হয়, পরিবর্তনগুলো ম্যাথমেটিক্যালি দেখানোর কাজটাই কে করে? ক্যালকুলাস করে। এটা কি সবার ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পারছি? এটা কি সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারলে ইয়েস, সবাই বুঝতে পারলে ইয়েস। আজকে অনেকগুলো স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছে, দ্যাটস গ্রেট। সো এই হলো আর কি অবস্থা। ফ্রি গ্রুপে যারা যারা আছো, তোমরা যদি এখন আমাদের অনলাইন ব্যাচে ভর্তি না হয়ে থাকো, তাহলে ভাইয়া আমাদের অনলাইন ব্যাচে তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? সবার ক্লিয়ার হলে ইয়েস লিখা হলে ডান, ওকে? সবার ক্লিয়ার হলে ইয়েস লিখা হলে ডান, ওকে? সবার ক্লিয়ার হলে ইয়েস লিখা হলে ডান, সবার ক্লিয়ার হলে ইয়েস লিখা হলে ডান, ওকে? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম কিনা বলো? সবাই কি বুঝতে পারলাম কিনা বলো তো? লিখা হলে ডান। সবাই কি বুঝতে পারছো? অলরাইট। তো আমরা এখন কি করব? আমরা এখন ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাসের প্রথম পার্টটা কি? ক্যালকুলাসের প্রথম পার্টটা হলো ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের সবার জন্য দিয়ে রাখি, সেটা হচ্ছে
সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা যারা যারা আমাদের পেইড গ্রুপে আছো, তোমাদের জন্য কিন্তু HSC 26 অনলাইন ব্যাচ ফিজিক্সের একটা পেইড কমিউনিটি আছে ফেসবুকে। আমি লিখে দিচ্ছি, HSC 26 অনলাইন ব্যাচ ফিজিক্স। এই গ্রুপটাতে ঢুকে তোমাদের ট্রানজাকশন আইডি সহ দিয়ে দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। পেইড কমিউনিটি আমাদের, হ্যাঁ আমাদের এই পেইড কমিউনিটি। এখানে কি করব, এখানে তোমরা ক্লাসের সব আপডেট পাবা, রুটিন শেয়ার করতে পারবা, তোমাদের কোনো প্রবলেম হলে পোস্ট করতে পারবা, আমরা তোমাদের সলভ করে দিব, নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবা। সো HSC 26 অনলাইন বেস ফিজিক্স এর পেইড কমিউনিটিতে তোমরা সবাই যুক্ত হয়ে যাবা যারা যারা পেইড গ্রুপে আছো। আর যারা যারা ফ্রিতে ক্লাস করে বা করতেছো তারা কি করবা, তারা যেটা করবা সেটা হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করে পেইড কমিউনিটিতে রিকোয়েস্ট পাঠাবো, এখানে মানে তোমাদেরকে ইয়ে করা হবে, ঠিক আছে? আচ্ছা, ভর্তি হয়ে ক্লাস করতেছো মানে তোমাকে আবার কি করতে হবে, ভর্তি হতে হবে না। তুমি জাস্ট তোমার ওই আইডিটা, ট্রানজাকশন আইডি যেটা দিয়ে ভর্তি হইছো ওটা দিয়ে এখানে রিকোয়েস্ট পাঠাবা। আবার নতুন করে ভর্তি হওয়ার কোনো কায়দা নাই আর কি। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? সবার ক্লিয়ার? এটা একটু লিখে নাও। অল রাইট, ট্রানজাকশন আইডি বলতে তোমার তুমি যেটা দিয়ে এনরোল করে ভর্তি হইছো ওটাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজকে কি আমি আই ডোন্ট নো, আজকে অনেকগুলো স্টুডেন্ট আছে। আচ্ছা, এখানে কি কেউ আছো যারা ফ্রিতে ক্লাস করতেছো? মানে আমাদের আজকের ক্লাসটা নরমালি ফ্রিতেই যাওয়ার কথা। সো কারা কারা এখানে, কারা কারা আছো যারা এখন আমাদের ব্যাচে ভর্তি হও না বাট ক্লাস করতে পারতেছে? একটু দেখি হাত তুলো তো, কেউ যদি থাকো। ঠিক আছে, আমাদের অনেকগুলা ক্লাস ফ্রিতে যাওয়ার কথা। সো কেউ আসো কিনা বলো। আচ্ছা, সো আচ্ছা যাই হোক, তো এই পেইড কমিউনিটিতে তোমরা কি হয়ে যাবা, ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? এই পেইড কমিউনিটিতে তোমরা এনরোল হয়ে যাবা। আচ্ছা দেখো তাহলে, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ কেন দরকার এটার আগে, আচ্ছা আজকে কেউ নাই, আচ্ছা যাই হোক, দেখো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ কেন দরকার, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ কেন দরকার এটার আগে আমি নরমাল একটা ম্যাথমেটিক্স করি। আচ্ছা, তো ধরো এখানে একটা রেখা দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে 3 3, এখানে একটা বিন্দু দেওয়া আছে 5 7। ওকে, তো এটা হচ্ছে এই 3টা মনে করো x1, এই 3টা মনে করো y1, ঠিক আছে? সবাই ভালো করে বুঝো, এই 3টা হচ্ছে x1, এই 3টা হচ্ছে y1। ওকে, একটা 3 হচ্ছে x1 আর একটা 3 হচ্ছে কি y1। আবার এইটা হচ্ছে তোমার x2, এইটা হচ্ছে তোমার y2, ঠিক আছে? এই 3টা হচ্ছে x1, এই 3টা হচ্ছে y1, এই 5টা হচ্ছে x2, এই 7টা হচ্ছে কি y2, ঠিক আছে? এই হলো আর কি অবস্থা। আচ্ছা, তো আমাকে যদি এখন এরকম একটা সরল রেখা, এটা তো একটা সরল রেখা তাই না, বাঁকা করে আছে তো, লাইনটা তো সোজা, সেটা হচ্ছে একটা সরল রেখা। তো সরল রেখার ঢাল নির্ণয়ের সূত্র কিন্তু তোমাকে শিখতে হবে আগে, তাই না? সরল রেখার ঢাল নির্ণয়ের সূত্র তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে হয়তো পড়ছো, না পড়লে এখানে পড়ো। এরপরে বুঝাবো যে ক্যালকুলাস আমাদের এই ক্যালকুলেশনটাকে কতটা ইজিয়ার হয়ে যাচ্ছে। ভাই তোমাদের মতো অনেকের বোধহয় কনফিউশন হচ্ছে, দুইবার ভর্তি হওয়ার দরকার নাই, একবার ভর্তি হইলে আমাদের পেইড কমিউনিটিতে তোমরা অ্যাড হতে পারবা, ঠিক আছে? এই হলো অবস্থা। দেখো আমাকে লিটারালি একটা রেখা দেওয়া আছে, একটা রেখা দুইটা বিন্দু দেওয়া আছে, ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে ওই সরল রেখার ঢাল বের করতে বলছে। তো প্রথমত একটা সরল রেখায় একটা রেখাতে কয়টা বিন্দু, দুইটা
বিন্দু দেওয়া থাকলে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, দুইটা বিন্দুর কি দেওয়া থাকলে, স্থানাঙ্ক দেওয়া থাকলে, একটা রেখাতে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই রেখার ঢাল বের করার সূত্র, সূত্রটা কি? ঢাল সমান, অলওয়েজ মাথায় রাখবা, ঢাল সমান y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। y অক্ষের, এই সূত্রটা আগে সবাই লিখো, সবাই কি এই সূত্রটা আগে জানতা? y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই কি? x অক্ষের পরিবর্তন। নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে x অক্ষের পরিবর্তন। ঢাল সমান কি? y অক্ষের পরিবর্তন, এই যে ঢাল সমান কি? ঢাল সমান হচ্ছে y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই কি? x অক্ষের পরিবর্তন। আচ্ছা, তো এর পরের লাইনটা দেখো, এখানে লিখতেছি ঢাল সমান y অক্ষের পরিবর্তন কিভাবে? এই যে y অক্ষের ভুজগুলা কত কত? 7 আর 3, তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, রাইট? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আচ্ছা বলো তো, y2 মাইনাস y2 কত? 7, y2 হলো 7 মাইনাস 3 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 5 মাইনাস 3, তাহলে 7 মাইনাস 3 সমান কত? 4, 5 মাইনাস 3 সমান কত? 2, তাহলে 2 দোকানে 4, তাহলে কত? 2। তাহলে এই সরল রেখাটার ঢাল কত? 2। তাহলে দেখো, আমরা যখন নরমাল ম্যাথমেটিক্সে ওই খেলাটা খেলবো তখন আমাদের কি হচ্ছে? তখন আমাদের যেটা হচ্ছে সেটা হলো 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 3, মানে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 করে ঢাল বের করছি। নরমাল ম্যাথমেটিক্স সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ইয়েস লেখা হলে ডান। নরমাল ম্যাথমেটিক্স কি সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? নরমাল ম্যাথমেটিক্স বুঝতে পারছি? নরমাল ম্যাথমেটিক্স বুঝতে পারলে এখন আমি তোমাদের বোঝাবো ডিফারেন্সিয়েশন এই জিনিসটাকে কিভাবে সহজ করে। ওকে, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন কিভাবে সহজ করে সেই জিনিসটাই তোমাদেরকে এখন বুঝাবো। ওকে, সবার লেখা হলে একটু ডান লিখো, জাস্ট সবার লেখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হলে একটু ডান লিখো। নরমাল ম্যাথমেটিক্স যদি বুঝে যাও, এখন তোমাকে দেখাবো ডিফারেন্সিয়েশন জিনিসটা কিভাবে সহজ করে। এখন তুমি যেহেতু এই এত বড় জিনিসটা, বেশি বড় না, বাট আমরা চিন্তা করব কি আমি আরো ক্ষুদ্র উপায়ে কিভাবে করব, এই জিনিসটা আমি আরো ক্ষুদ্র উপায়ে কিভাবে করব, সেই জিনিসটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে? সো যেহেতু আমরা একটা প্রসেসকে আরো ক্ষুদ্র ভাবে শিখবো, আমরা যেহেতু একটা প্রসেসকে আরো ক্ষুদ্র ভাবে শিখবো, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আসলে কি করতে হবে। ওকে, আমরা যেহেতু একটা জিনিসকে অনেক ক্ষুদ্র ভাবে শিখবো, তাহলে আমাদের বুঝতে হবে আমাদেরকে আসলে ওই কনসেপ্টটা কি সেটা জানতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা জানবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কি। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি করে? কোনো কিছু ঢাল বের করতে হেল্প করে। কিভাবে? তাহলে দেখো, ডিফারেন্সিয়েশন বোঝার জন্য আমাদের প্রথমত যেটা, এই যে দেখছো ঢালের মান বের করার পদ্ধতি। আচ্ছা, এখন কথা হচ্ছে, মনে করো আমাদের এই সমীকরণটা জানতে হবে। প্রথমত আমাদের এই সমীকরণটা জানতে হবে। এই সমীকরণটা আমাদের কি করতে হবে? প্রথমে জানতে হবে। এটার জন্য আমাকে ডিফারেন্সিয়েশনের সূত্র শিখতে হবে। তো চলো আগে আমরা ডিফারেন্সিয়েশনের সহগটা বুঝি, ঠিক আছে? সো এই যে ডিফারেন্সিয়েশন আমি এখন লিখবো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এর বাংলা হলো অন্তরীকরণ। অন্তরীকরণ,
ডিফারেন্সিয়েশনের মানে কি? ডিফারেন্সিয়েশনের মানে হচ্ছে অন্তরীকরণ, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের মানে কি? ডিফারেন্সিয়েশনের মানে হচ্ছে অন্তরীকরণ। আচ্ছা, তো এখন দেখো, এখন কথা হচ্ছে ডিফারেন্সিয়েশনে একটা সহগ মানে অপারেটর আছে, অপারেটর। ডিফারেন্সিয়েশন অপারেটর কে? ডিফারেন্সিয়েশন অপারেটর হলো ডিডিএক্স, ডিডিএক্স। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। আজকের পড়াগুলো একটু তোমার প্রথমত কঠিন লাগবে, এরপর আস্তে আস্তে বুঝবা। ডিফারেন্সিয়াল অপারেটর, ডিডিএক্স মানে কি? ডিডিএক্স মানে হলো ডিডিএক্স হলো ডিফারেন্সিয়াল অপারেটর। এখন একটা জিনিস দেখো, আচ্ছা এখানে যেহেতু অনেকগুলো ফ্রি স্টুডেন্টও আছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, দিস ইজ আ ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে কোনো স্ল্যাং কিন্তু ইউজ করা যাবে না। যারা যারা আমাকে চেনো, আমাকে চেনো, আমার ক্লাসে যারা যারা বেয়াদবি করবে বা ক্লাসের মধ্যে দুষ্টামি করবে, দুষ্টদেরকে কিন্তু শাস্তি দিতে আমি অনেক ওস্তাদ। সো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তোমাদেরকে বেসিক শেখাচ্ছি। এটা হলো ক্লাসরুম। এটা কিন্তু দুষ্টামি করার জায়গা না, এটা কিন্তু ফাইসলামি বা মস্কারি করার জায়গা না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ফ্রি ক্লাস, অনেকেই ফ্রিতে ক্লাস করতেছো, তার মানে এই না যে দুষ্টামি করবা, ফাইসলামি করবা। তোমার অ্যাটিটিউড, তুমি পুরোটাই হলো তোমার অ্যাটিটিউড দ্বারা রিপ্রেজেন্টেড। তুমি যেমন, তোমার অ্যাটিটিউডটাই তেমন তোমাকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? সো এটা মাথায় রাখবা, ঠিক আছে? ডিফারেন্স অন্তরীকরণ কি? অন্তরীকরণ বা যোগজীকরণ জিনিসগুলো হলো আমরা যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসপাতি নিয়ে কাজ করব, তখন আমরা এই যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো আমরা কি করব? ইউজ করব। আমরা যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসপাতি নিয়ে কাজ করি, তখন আমরা এই যে ডিফারেন্সিয়াল বা ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করি। সো এখন ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রাল কি, এগুলো কিভাবে অপারেট করে, এটার জন্য তোমরা যদি শুরু থেকে কোয়েশ্চেন করা শুরু করো তাহলে তো হইলো না। মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, এরপর আস্তে 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 তোমরা বুঝাটা শুরু করবা। সো কোনো কিছু ঢাল, ক্ষুদ্র ক্ষুদ্র ঢাল বের করার নিয়ম হচ্ছে কি? ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? বা অন্তরীকরণ। ওকে, দেখো অপারেটর জিনিসটা কি? অপারেটর হচ্ছে তুমি অন্তরীকরণ, আমি বলতেছি, আবারও বলতেছি, কোয়েশ্চেন না করে সবাই মনোযোগ দাও। আমি একবার পড়াই ফেলার পরে তোমাকে জিজ্ঞেস করব যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন কোয়েশ্চেন করো, ঠিক আছে? আচ্ছা, অনেকে কিছু এই টাইপের কোয়েশ্চেন করতেছো, স্যার স্যার ঢাল কি, কেন বের করবো? আচ্ছা তোমরা 9-10 থেকে পড়ো, আচ্ছা আমি ধরে নিলাম তোমরা ঢাল জানো না, ঠিক আছে? আচ্ছা তোমাদের মধ্যে কে কে জানো ঢাল কি? তোমাদের মধ্যে কে কে জানো যে ঢাল কি? ঢাল কি বলো তো, তোমরাই বলো তো, তোমরা বলো ঢাল কি, বলো ঢাল জিনিসটা কি, ঢাল আমরা কেন বের করি, বলো দেখি, বলো তোমাদের মধ্যে, তোমরা বলো ঢাল জিনিসটা আসলে কি, বলো তোমরা একটু বলো ঢাল জিনিসটা আসলে কি। তোমরা কে কে বলতে পারবা ঢাল কি? তোমরা কে কে বলতে পারবা? আচ্ছা, তোমাদের একটা একটা জিনিসকে আমি সংজ্ঞায়িত করি, ঠিক আছে? একটা একটা জিনিসকে তোমাদের একটা একটা জিনিসকে আমি সংজ্ঞায়িত করি। আচ্ছা, ঢাল জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে আগে বুঝাই, এরপর অপারেটর বোঝাচ্ছি। যেহেতু বেসিক ক্লাস, তোমাদের মধ্যে অনেক প্রশ্ন জন্ম নিচ্ছে, আমি একটা একটা ক্লিয়ার করি। ঢাল জিনিসটা কি? প্রথমত ঢাল জিনিসটা বুঝার আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক বুঝতে হবে। তো মনে করো এটা হচ্ছে মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ। ওকে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তুমি কি করলা? তুমি এখানে একটা মনে করো যে কোনো একটা রেখা টানলা, ঠিক আছে? যে কোনো একটা রেখা টানলা। তো এই রেখা এক্স অক্ষের দিকে যেমন পরিবর্তিত হচ্ছে, ভাইয়া এই রেখাটা এক্স অক্ষের দিকে যেমন পরিবর্তিত হচ্ছে, এই রেখাটা ওয়াই অক্ষের দিকেও পরিবর্তন হচ্ছে না? সো এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। এই ঢালটা যখন যাচ্ছে, এটা এক্স অক্ষের দিকেও যাচ্ছে, ওয়াই অক্ষের দিকেও যাচ্ছে। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে একটা রেখার পরিবর্তন হচ্ছে না? সো এই পরিবর্তনের অনুপাতটাই হলো ঢাল, ঠিক আছে? একটা
দুইটা চলকের পরিবর্তনের অনুপাত। তোমাকে যদি যে কোনো একটা ইকুয়েশন দেয় বা যে কোনো একটা রেখা দেয়, ওই রেখাগুলাতে দুইটা চলকের পরিবর্তনের যে অনুপাতটা, সেই অনুপাতকেই কি বলে? সেই অনুপাতকেই বলে ঢাল। তাহলে তুমি কি লিখবা সংজ্ঞাটা? তুমি যেটা লিখবা সেটা হচ্ছে দুইটা চলকের পরিবর্তনের অনুপাতই হলো ঢাল। দুইটা চলকের পরিবর্তনের অনুপাতই হলো ঢাল। দুইটা চলকের পরিবর্তনের অনুপাতকে কি বলে? ঢাল বলে। এখন তোমাদের মধ্যে অনেক বাচ্চারা কোয়েশ্চেন করতে পারে, ভাইয়া চলক জিনিসটা কি? চলক তো আমার খাঁটি বাংলা ভাষায় বাণী হচ্ছে যে চলে সেই হলো চলক। ঠিক আছে, যে চলবে সেই হলো কি? চলক। যেমন এটা মনে করো 0, তাহলে এক্স অক্ষ, তাহলে এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আবার এদিকেও 1 2 3 4 5 6। তাহলে এক্স অক্ষের এখানে মাল্টিপল ভ্যালু আছে, ওয়াই অক্ষের মাল্টিপল ভ্যালু আছে। ঠিক আছে, সো এই যে এইদিকে এক্স অক্ষের মাল্টিপল ভ্যালু এক এক সময় এক এক মান দিচ্ছে। ঠিক আছে, এই বিন্দুতে এক্স এর যা মান ওয়াই এর যা মান, এই বিন্দু থেকে এক্স এর যা মান ওয়াই এর তা মান না। এখানে এক্স এর মান ওয়াই এর মান যা, এখানে এক্স এর মান ওয়াই এর মান কিন্তু তা না। তার মানে যেগুলার মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, যে মানগুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকবে, সেই মানগুলাকেই বলা হচ্ছে কি? চলক। তাহলে চলক কারা? যারা কন্টিনিউয়াসলি মান চেঞ্জ করে। সোজা কথাই শেষ। খাঁটি বাংলা বাণী লিখে রাখো, চলক। চলক হচ্ছে তারাই যাদের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, যাদের মান কন্টিনিউয়াসলি কি হয়? যাদের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তারাই হলো চলক। আবারও বলতেছি, যাদের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় তারাই হচ্ছে কি? চলক। তাহলে ধ্রুবক কোনটা? যাদের মান চেঞ্জ হয় না তারাই হলো ধ্রুবক। ঠিক আছে, যাদের মান চেঞ্জ হয় না তারাই হলো ধ্রুবক। এগুলো হচ্ছে ক্যালকুলাসের একদম বেসিক। যাদের মান চেঞ্জ হয় না তাকে ধ্রুবক বলে। তাদের কি বলে? তাদের ধ্রুবক বলে। যাদের মান চেঞ্জ হয় তারা চলক, যাদের মান চেঞ্জ হয় না তারা ধ্রুবক। তাহলে ঢাল জিনিসটা কি? দুইটা চলকের পরিবর্তনের অনুপাত। সো কথা হচ্ছে, মনে করো এই যে এই জিনিসটা এক্স অক্ষের সাথে মনে করো থিটা কোণে নত আছে। ঢালের আরেকটা মান আছে, ঢালের আরেকটা নাম হলো স্লোপ। স্লোপ বা নতি। ঢালের আরেকটা নাম কি? স্লোপ বা নতি। মানে একটা রেখা ভূমির সাথে কত কোণে নত আছে, একটা রেখা ভূমির সাথে কত কোণে নত আছে, একটা রেখা ভূমির সাথে কত কোণে নত আছে সেটারই বলে স্লোপ বা নতি। এই যে দেখো একটা রেখা ভূমির সাথে কত কোণে নত আছে, এটার মধ্যে কিন্তু এই লাইনটা চলে আসে, দুইটা চলকের পরিবর্তনের অনুপাত চলে আসে। কিভাবে চলে আসে তো সেটা বুঝতে হলে তো বাবা ক্লাস করতে হবে। তো চলো ক্লাস করি। আচ্ছা, তো যাই হোক, এটা আশা করি তোমরা বুঝে গেছো, তাই না? আমি এখন এই জিনিসটাকে কি করব, এই যে এই জায়গাতে সামারি করব। আচ্ছা, এই যে রাখলাম। ঠিক আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অল রাইট, আশা করি কোনো প্রবলেম নাই। এটা এইটুক তো বুঝছি, তাই না? তো আরেকটা জিনিস কি বলতেছি, একটা রেখা ভূমির সাথে কত কোণে নত আছে সেটা দ্বারাও কি বোঝায়? ঢাল বোঝাই। তো সেই কথাটা একটু লিখে রাখি এখানে, যে একটু লিখো যে একটা রেখা ভূমির সাথে কত কোণে নত আছে সেটা দিয়েও সেটাও ঢাল।
সেটাও ঢাল, ঠিক আছে, থিটা, ঠিক আছে, অলরাইট। সো এখন কথা হচ্ছে আমরা কি করব, আমরা এখন দেখো তো ঢালের আরেকটা নাম আছে থিটা, এই থিটাগুলোর মান অত বেশি না, ঠিক আছে। তো কথা হচ্ছে কি দেখো, কথা হচ্ছে এই যে থিটাগুলোর মান যদি বেশি না হয়, থিটাকে আমরা কোন থিটা হিসেবে লিখতে পারি, টেন থিটা হিসেবে লিখতে পারি, টেন থিটা। যেহেতু আমরা এখানে কি নিয়ে কাজ করি, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে লম্ব, এক্স অক্ষ ভূমি, ওয়াই অক্ষ লম্ব। দেখো এক্স অক্ষ হলো ভূমি, এক্স অক্ষ দ্বারা কি বোঝায়, ভূমি বোঝায়। সো ভূমি আর লম্বকে প্রপারলি ডিফাইন করতে পারে কোন ত্রিকোণমিতিক অপারেটর, সাইন কস টেন, কারা বলো, একটা হচ্ছে ভূমি আর ওয়াই অক্ষ হচ্ছে কি লম্ব। এক্স অক্ষ হলো ভূমি আর ওয়াই অক্ষ হলো কি লম্ব। এখন কথা হচ্ছে ভূমি এবং লম্বকে প্রপারলি ডিফাইন করতে পারে কোন ত্রিকোণমিতিক অপারেটর, বলো তো। ভূমি এবং লম্বকে প্রপারলি ডিফাইন করতে পারে যে ত্রিকোণমিতিক অপারেটর, তাকে বলে টেন। তাহলে আমরা ঢালকে কি বলতে পারি, তাহলে আমরা সবাই জানি টেন থিটা সমান লম্ব বাই কি ভূমি। সো লম্ব মানে কি ওয়াই অক্ষ, ভূমি মানে কি এক্স অক্ষ। আর এক্স আর ওয়াই যেহেতু চলক, এক্স আর ওয়াই যেহেতু চলক, তাহলে চলকের মান কন্টিনিউয়াসলি কি হচ্ছে বাবা, চেঞ্জ হচ্ছে। চলকের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাহলে কন্টিনিউয়াসলি যদি পরিবর্তন হয়, তাহলে লম্ব মানে ওয়াই অক্ষের পরিবর্তন, ভূমি মানে এক্স অক্ষের পরিবর্তন। তাহলে পরিবর্তনের অনুপাতকে যদি আমরা ঢাল বলতে পারি, আবার পরিবর্তনের অনুপাত যদি টেন থিটা হয়, তাহলে টেন থিটাকেও আমরা ঢাল বলতে পারি, স্বাভাবিক, তাই না। তাহলে দেখো দুইটা চলকের পরিবর্তনের অনুপাত হলো ঢাল, তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স অক্ষের পরিবর্তন, কেন ওয়াই অক্ষের পরিবর্তন, কেন এক্স অক্ষের পরিবর্তন, কারণ এদের ভ্যালুগুলা কন্টিনিউয়াসলি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এদের ভ্যালুগুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তাহলে যেহেতু পরিবর্তন, চলকের পরিবর্তনের অনুপাতকে আমরা ঢাল বলতেছি, আবার চলকের পরিবর্তনের অনুপাতটা টেন থিটা দ্বারা ডিফাইন্ড, তাহলে চলকের পরিবর্তনের অনুপাত যদি ঢাল হয়, টেন থিটাকেও কি বলে, ঢাল বলে। সবার ক্লিয়ার বেসিকটা, বেসিকটা সবার ক্লিয়ার, বেসিকটা কি সবাই বুঝতে পারছি, মাথায় ঢুকছে, বেসিকটা সবার মাথায় ঢুকছে কিনা বলো, বেসিক কি সবার মাথায় ঢুকছে, বেসিক সবার মাথায় ঢুকছে কিনা বলো তো। বেসিকটা কি সবার মাথায় ঢুকছে, বেসিক সবার মাথায় ঢুকছে কিনা বলো। অলরাইট, ওকে। তাহলে আমরা বুঝে গেলাম যে ঢালকে আমরা টেন থিটা দিয়েও কি করতে পারি, ডিফাইন করতে পারি। তাহলে এই ঢাল সমান টেন থিটা সমান ওয়াই অক্ষে পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষে পরিবর্তন। এগুলো হলো ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক। এগুলো হচ্ছে কি ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক, ওকে। এগুলো ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসের কি বেসিক। আচ্ছা এখন কথা, সরি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বেসিক, ইন্টিগ্রাল অন্যরকম, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বেসিক হলো এটা। আচ্ছা এখন আমরা যখন একটা অপারেশন চালাবো, এই যে ক্যালকুলাস ইজ কাইন্ড অফ এ অপারেশন, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি ক্যালকুলাস, ক্যালকুলাস হলো একটা অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন। কারণ ক্যালকুলাস দিয়ে তো আমরা কি করব, ম্যাথ করব, তাই না। ক্যালকুলাস হলো এক ধরনের, ওই যে গাণিতিক অধ্যয়ন বলছিলাম না, তাহলে ক্যালকুলাস হলো এক ধরনের কি ম্যাথমেটিক্যাল অপারেশন। ক্যালকুলাস হলো এক ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন বা গাণিতিক অধ্যয়ন। সো তুমি সবসময় মাথায় রাখবা, তুমি যদি একটা অপারেশন করতে যাও, তোমার যেটা লাগবে সেটা হলো অপারেশন লাগবে। তুমি একটা অপারেশন করতে চাইলে কি লাগবে, অপারেটর লাগবে। তুমি ধরো ডাক্তার হইছো, তুমি ধরো
পেশেন্টের পেটে ছুরি চালাইতেছো, পেশেন্টের মাথায় ছুরি চালাইতেছো, তাহলে ছুরি চালানোটা কি? অপারেশন। ধরো তুমি একটা অপারেশন করতেছো কারো, তুমি ধরো নিউরোসার্জন হইছো, তুমি ধরো মাথার মধ্যে ডিস্ক লাগাচ্ছ, ব্রেন টিউমার বের করতেছো ফর এক্সাম্পল। তুমি কি করবা? ব্রেন টিউমার বের করাটা যদি একটা অপারেশন হয়, কি দিয়ে করবা অপারেশন? ছুরি দিয়ে। তাহলে ছুরিটা হলো অপারেটর। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, একটা লাইন লিখো, একটা বাণী লিখো, একটা বাণী, একটা বাণী লিখো সবাই। যে কোনো অপারেশন করার জন্য কি দরকার? যে কোনো অপারেশন করার জন্য, যে কোনো অপারেশন করার জন্য কি দরকার? অপারেটর দরকার। একটু ভিন্ন কালারে লিখি, হ্যাঁ, তাহলে তো সবার বুঝতে সুবিধা হবে। যে কোনো অপারেশন করার জন্য কি দরকার? অপারেটর। অপারেটর দরকার। যে কোনো অপারেশন করার জন্য কি দরকার? অপারেটর দরকার। ক্যালকুলাস ভয়ঙ্কর কঠিন না, ক্যালকুলাস হলো ভয়ঙ্কর সহজ। বুঝতে হবে আর মনোযোগ দিতে হবে। বুঝো আর মনোযোগ দাও। ক্যালকুলেটর হলো ভয়ঙ্কর সহজ। যে কোনো অপারেশন করার জন্য কি দরকার? অপারেটর দরকার। ঠিক আছে? যে কোনো অপারেশন করার জন্য অপারেটর দরকার। অপারেটর জিনিসটা কি? সো ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য যাহা দরকার হয় তাহাই অপারেটর। এখন দেখাবো তোমাদেরকে অপারেটর জিনিসটা বুঝে যাবে এখন। ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য, ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য, এখন তোমরা এখনো বুঝতেছো না অপারেটর জিনিসটা কি, ঠিক আছে? কিন্তু এখন দেখানোর পরে বলবা যে ভাই এত সহজ অপারেটর। ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য অপারেটর দরকার হয়। ঠিক আছে? এখন অপারেটর জিনিসটা এটা যখন বলবো তখন তোমরা বলবে ভাই অপারেটর এত সোজা, এটা তো আগে জানতাম না। ঠিক আছে? অপারেটর এত সোজা, এটা তো আগে জানতাম না। তো মনে করো তুমি কি করলা, তুমি চাকরিতে ঢুকলা, চাকরিতে ঢুকার পরে তুমি কি করলা? বেতন পাইলা। ধরো তুমি তুমি এমন একটা চাকরিতে ঢুকলে তোমার বেতন ধরো 30,000 টাকা। ঠিক আছে? তো তুমি কি করলা? প্রথম মাসে 5,000 টাকা সঞ্চয় করলা, 5,000 টাকা সঞ্চয় করলা, প্রথম মাসে 5,000 টাকা সঞ্চয় করলা। পরের মাসে তুমি আরো 5,000 টাকা সঞ্চয় করলা। চাকরিতে ঢুকছো, তুমি 30,000 টাকা বেতন পাও, তুমি প্রথম মাসে 5,000 টাকা সঞ্চয় করলা, পরের মাসেও 5,000 টাকা সঞ্চয় করলা। এখন আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, বাবা তুমি চাকরি করে 2 মাস পরে কত টাকা সঞ্চয় করলা মোট? তাহলে তুমি কত টাকা সঞ্চয় করছো মোট বলো তো? তুমি প্রথম মাসে সঞ্চয় করছো 5,000, পরের মাসে সঞ্চয় করছো 5,000, তাহলে তুমি মোট কত টাকা সঞ্চয় করছো 2 মাস পরে? সবাই কমেন্টে জানাও। ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানাও কত টাকা সঞ্চয় করলা 2 মাস পরে। সবাই পারে এটা। তাহলে 2 মাস পরে সবাই কি করলো? 2 মাস পরে তুমি টোটাল কত টাকা? 10,000 টাকা সঞ্চয় করলো। এখন তুমি এই যে 5,000 যোগ কইরা বলতেছো 10,000, তাহলে তুমি যোগের জন্য কি ইউজ করছো? এমন একটা সাইন ইউজ করছো না? এমন একটা সাইন ইউজ করছো না? এমন একটা সাইন ইউজ করছো। তো এই যে এই যোগ চিহ্নটা থাক এখানে। এবার আমি যদি তোমাকে বলি তুমি 2 মাস পরে তোমার সঞ্চিত অর্থ থেকে 3,000 টাকা খরচ করার পরে তোমার আর কত টাকা আছে? কি বলতেছি? 2 মাস পর তোমার সঞ্চিত অর্থ থেকে 3,000 টাকা সঞ্চয় করার পরে তোমার আর কত টাকা আছে? তুমি কি করবা? তুমি বলবা 2 মাস পরে আমি 3,000 টাকা খরচ করার পরে আমার কাছে আছে আর 7,000 টাকা। কেমনে বাইট করছো? বিয়োগ দিছো। 10,000 থেকে 3,000 বাদ দিছো। তাহলে 2 মাস পর তোমার 3,000 টাকা খরচ করার পর 7,000 টাকা জমা আছে। আমি তোমাকে বললাম তুমি 3 মাস পরে কি করবা? তোমার তাহলে এখন কত টাকা জমা আছে? 7,000 টাকা জমা আছে। আমি তোমাকে বললাম, তোমাকে আমি এখন একটা টার্গেট দিলাম যে
তুমি 5 মাস পরে তোমার বর্তমানে যত টাকা জমা আছে তার 4 গুণ টাকা জমাও, তাহলে তোমার 5 মাস পর কত জমাইতে হবে টোটাল? তাহলে বর্তমান টাকা আছে 7,000, 5 মাস পরে তোমার মনে করো জমাইতে হবে কত গুণ বলছি? 4 গুণ টাকা জমাইতে বলছি। তাহলে 7 এর 4 গুণ সমান কত? 7 এর 4 গুণ হইতেছে 28,000 টাকা। 7,000 এর 4 গুণ কত? 28,000 টাকা। তাহলে কিভাবে করছো? 7,000 কে তুমি 4 দিয়ে কি করছো? তুমি 4 গুণ টাকা জমানোর জন্য 7,000 কে 4 দিয়ে গুণ করে কি করছো? 28,000 টাকা করছো। ঠিক আছে, এরপর তোমাকে বলছি যে এই 28,000 টাকা এবার তোমার বাবা আর তোমার মার মধ্যে ভাগ করে দাও। ঠিক আছে, তখন তুমি কি করলা? তোমার বাবা মা কয়জন? 2 জন। তুমি তখন কি করলা? এই 28,000 টাকাটা তোমার বাবা মা 2 জনের মধ্যে ভাগ করে দিলা। এখন তোমার কাছে তাহলে প্রত্যেকে কত করে পাইলো? 14,000 টাকা করে পাইলো। তাহলে এই যে ভাগ, এই যে ভাগ। ঠিক আছে, সো তাহলে দেখো আমি তোমাকে যা যা বলছি সেগুলোর জন্য তোমার কি করা লাগছে? যোগ করা লাগছে, বিয়োগ করা লাগছে, গুণ করা লাগছে, ভাগ করা লাগছে। ঠিক আছে, তো এই যে সবগুলো তুমি গাণিতিক অপারেশন করছো না, ম্যাথমেটিক্যাল অপারেশন করছো না। পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা যে সকল ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করে থাকি, এই করার জন্য যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমাদেরকে হেল্প করে, এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলাই হলো কি জিনিস? অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ। এখন তোমাদের কনফিউশন হতে পারে যে ভাইয়া তাহলে কি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাই কি অপারেটর? অ্যান্সার হচ্ছে নো। শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো শুধুমাত্র অপারেটর না। তোমাদেরকে এখন দেখাবো অপারেটর আসলে কত ধরনের অপারেটর আছে। তোমাকে আমি দেখাবো, জাস্ট ক্যালকুলেটরটা তোমরা নিবা। ঠিক আছে, ক্যালকুলেটর, ক্যালকুলেটর। ওকে, তো এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হলো ফাংশনাল অপারেটর, মানে এগুলো দিয়ে কি করে? ফাংশন করে। গাণিতিক মানে যোগ কি কাজ করে? যোগের ফাংশন করে, বিয়োগ বিয়োগের ফাংশন করে, গুণ গুণের ফাংশন করে, ভাগ কি করে? ভাগের ফাংশন করে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আরো অপারেটর আছে, ত্রিকোণমিতিক অপারেটর আছে যেগুলো দিয়ে ত্রিকোণমিতিক অপারেশন চালানো যায়। যেমন সাইন, কস। ত্রিকোণমিতিক অপারেটর কোনগুলো? সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, এগুলোও অপারেটর। এগুলো দিয়েও গাণিতিক অধ্যয়ন করা, ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়। এই যে তোমার এই যে এখানে দেখো এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে যোগ দিয়ে অপারেশন করা যায়, গুণ দিয়ে অপারেশন করা যায়, ভাগ দিয়ে বিয়োগ দিয়ে অপারেশন করা যায়। রুট, রুট দিয়ে অপারেশন করা যায় না? রুটও একটা অপারেটর। ওকে, স্কয়ার, ধরো এক্স স্কয়ার, স্কয়ার একটা অপারেটর। এক্স কিউব, কিউব একটা অপারেটর। ঠিক আছে, লগ, লগ একটা অপারেটর, লন একটা অপারেটর, ই টু দি পাওয়ার এক্স একটা অপারেটর। সবগুলা দিয়ে কি করা যায়? ম্যাথ করা যায়। ওকে, এই সবগুলাই হইতেছে অপারেটর যেগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়। কথা বুঝাইতে পারছি? সো অপারেটর ইজ সামথিং হুইচ ডাজ ম্যাথমেটিক্যাল অপারেশন। ক্লিয়ার? সবার ক্লিয়ার? অপারেটর বুঝে ফেলছি সবাই? সবাই অপারেটর বুঝতে পারলে ইয়েস। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সাইন কস টেন সেক সেক কট সবগুলাই হলো কি? সবগুলাই হলো আমাদের অপারেটর। সবগুলা দিয়ে আমরা কি করতে পারি? আমরা সবগুলা দিয়ে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি। লগ হইল লগারিদমিক অপারেটর। ক্লিয়ার? পাই একটা সংখ্যা বাবা, পাই দিয়ে অপারেশন করতে পারি না। 1 পাই 2 কোনো মান আছে? পাই, পাই অপারেটর না, পাই হচ্ছে একটা সংখ্যা। ঠিক আছে, আচ্ছা মার্জিয়া বলতেছে আমার ক্যালকুলেটর আপনার ক্যালকুলেটর একরকম, হাই ফাই দিলাম। আচ্ছা তাহলে এখন আসো, এখন কথা হচ্ছে অপারেটর বুঝছি, এবার আমরা ডিফারেন্সিয়াল অপারেটর, এই যে এর বাইরেও তো আরো অপারেটর আছে, ডিফারেন্সিয়াল অপারেটর, ইন্টিগ্রাল অপারেটর। চলো এখন আমরা শিখবো যে ডিফারেন্সিয়াল অপারেটর দেখতে কেমন হয়, ইন্টিগ্রাল অপারেটর দেখতে কেমন হয়। আমরা এখন শিখবো ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর আমার সাথে সাথে তোমরা খাতায় লিখো, দেখবা এগুলো এসে যাবে হাতের মধ্যে। আরেকটা হলো ইন্টিগ্রাল অপারেটর। এগুলাকে এখন তোমাদেরকে চেনাবো। ঠিক আছে, এগুলাকে চেনাবো। এখন কিভাবে আসছে এটা তো
মানে যোগকে এভাবে কেন দিছে, এইভাবে এটাতে যোগ বলতেছে, আমরা আজীবন এটাকেই যোগ শিখে আসছি। কারণ আমরা যদি শুরুতে বলতাম এই বিয়োগের চিহ্নটাকে, যদি আমাদেরকে বিজ্ঞানীরা শিখাইতো এই বিয়োগটা মানেই যোগ, তখন তুমি এটাকে এটা দিলে কি 2 আর 2 যোগ করে 4 বলতা, 2 এর পরে এই সাইনটা দিয়ে 2 বলে এরপর 4 বলতা। আমরা ছোট থেকে শিখে আসছি এটা যোগ চিহ্ন, তার মানে এটা যোগ, এটা বিয়োগ চিহ্ন, এটা বিয়োগ, এটা গুণ চিহ্ন, এটা গুণ, একটা ভাগ চিহ্ন, এটা ভাগ। ঠিক আছে, মার্জানা মার্জি, আচ্ছা ঠিক আছে, ওকে। তো ডিফারেন্সিয়াল অপারেটরটা কেমন? ডিফারেন্সিয়াল অপারেটরটা হলো ddx, d/dx। এই যে d/dx হলো ডিফারেন্সিয়াল অপারেটর, কিন্তু এটাকে একসাথে বলা হয় ddx। ওকে, নেক্সট ক্লাসে আমরা ক্যালকুলেটরের আরেকটা বেসিক ক্লাস নিব। ক্যালকুলেটরের আসলে 2টা বেসিক ক্লাস লাগবে, ঠিক আছে? সো আজকে বেসিক ক্লাস নাম্বার 1 ক্যালকুলাসের, আরেকটা বেসিক ক্লাস হবে নেক্সট ক্লাসে, যেটা হবে বেসিক ক্লাস নাম্বার 2। আচ্ছা, d/dx হলো ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এটাকে কি পড়বা? d/dx না পড়ে ddx পড়বা, সংক্ষেপে কি পড়বা? ddx পড়বা, ঠিক আছে? আর ইন্টিগ্রালের চিহ্নটা কেমন? এই যে ইটালিক এফ এর মতো, ইন্টিগ্রাল অফ, মনে করো x dx, ঠিক আছে? এখানে দাও a, এখানে দাও মনে করো b। সো এই যে a আর b হলো লিমিট, একটা হলো লোয়ার লিমিট, একটা হলো আপার লিমিট, ঠিক আছে? a আর b হলো এখানে কি লিমিট, লিমিট মানে কি সীমা। এগুলো সব তোমাদেরকে আস্তে আস্তে চ্যাপ্টার গুলো যখন পড়বা জানবা। a আর b হচ্ছে কি লিমিট, লিমিট মানে কি সীমা। a হচ্ছে নিম্ন সীমা, নিম্ন সীমা, আর b হচ্ছে কি ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা, ঠিক আছে? নিম্ন সীমাকে বলা হয় লোয়ার লিমিট, আর ঊর্ধ্ব সীমাকে কি বলে? আপার লিমিট, ঠিক আছে? বুঝতে পারছো? তো এই যে ডিফারেন্সিয়াল অপারেটর ddx, ইন্টিগ্রাল অপারেটর, এটাকে কি পড়বা? ইন্টিগ্রেশন a থেকে b x dx। মুখে কিভাবে পড়বা? ইন্টিগ্রেশন অফ a থেকে b x dx, আর এটাকে পড়বা ddx, ঠিক আছে? এখন তোমাদের মনে হইতে পারে ভাইয়া ডিফারেন্সিয়েশনটা তো ইজি মনে হচ্ছে, ইন্টিগ্রেশনটা তো একটু কঠিন মনে হচ্ছে। কোনো সমস্যা নাই, ক্যালকুলাসের মতো সোজা কোনো জিনিসই নেই, ঠিক আছে? বুঝবা বেসিক গুলোর সাথে। এখনো তো চেহারা চিনাইতেছি। এই যে এটা হলো ডিফারেন্সিয়েশন, তুমি নরমালি চিন্তা করবে এটা যেমন আমি তন্ময়, আমার চেহারা এমন, এই যে আমাকে যেটা দেখতেছো আমার চেহারা। এখন তোমরা যদি বলো ভাই আপনার চেহারাটা বুঝি নাই, এর কোনো মিনিং আছে? মিনিং নাই ভাই, আমার চেহারা এমন, ঠিক আছে? সুন্দর না? ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর চেহারাটাই হলো এমন, ddx। আবার ইন্টিগ্রাল অপারেটরের চেহারাটা হইতেছে এমন, ইন্টিগ্রেশন a থেকে b x dx। ক্লিয়ার? শুনো একটা কথা বলি, যারা ক্লাসে ডিস্টার্ব করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই। আমি জানি যারা আমাদের পেইড গ্রুপে ভর্তি হয়েছে, পেইড গ্রুপে যে স্টুডেন্টগুলো ভর্তি হয় ওরা তো লেখাপড়া করতে ভর্তি হয়, রাইট? বাবা মা কষ্ট করে ভর্তি করায়, পড়ালেখা করায়। সো পেইড আগের 2টা ক্লাসে কি ঝামেলা হয়েছে? হয় নাই। বাট যারা মনে করো ফ্রি ক্লাস করতে আসছে, আরে ফ্রি জিনিস করতেছি কি একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে, একদম দূর, এখানে গিয়ে ক্লাসের মধ্যে একটু গ্যাঞ্জাম করে আসে, ঠিক আছে? সত্যি কথা, তোমার লাইফে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু তুমি লাইফে বেশি দূর দিতে পারবে না, বেশি দূর যাইতে পারবে না। ট্রু, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তোমার লাইফে ডিসিপ্লিন যদি না থাকে তুমি লাইফে বেশি দূর আগাইতে পারবে না, পারে না, ঠিক আছে? ক্লাসে গিয়া যারা গ্যাঞ্জাম করে, যারা ডিস্টার্ব করে, যারা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে, ওদের লাইফটাই চলতে থাকে এরকম ডিস্ট্রাকশনের মধ্যে, গ্যাঞ্জামের মধ্যে, ডিসিশন মেক করতে পারে না কি করবে কি করবে না। এদের লাইফের আসলে কোনো উদ্দেশ্য থাকে না, এরা হাওয়ার উপরে চলে, হাওয়ার উপরে ভাসে। দিন শেষে এইচএসসি চলে আসে, দেখা যায় সিলেবাস 99.99% বাকি, এইচএসসি তে দেয় ফাঁকি, এডমিশনে পায় না চান্স, লাইফ গেছে গোল্লাই। তখন এদের বাবা মাও এদেরকে আর পাত্তা দেয় না, ঠিক আছে? তখন এদের বাবা মাও এদের ছোট ভাই বোনদেরকে এদের এক্সাম্পল দিয়ে বলবে যে ওর মতো হইস না, ওর মতো গোল্লাই যাইস না, ঠিক আছে? মাথায় রাখবা, ঠিক আছে? সো এই হলো আর কি অবস্থা। তো ডিফারেন্সিয়াল অপারেটরকে ddx দ্বারা ডিফাইন করা হয়, ইন্টিগ্রাল ক্যালকুলাসকে ইন্টিগ্রেশন a থেকে b x dx দ্বারা ডিফাইন করা হয়। তো এখানে কথা হচ্ছে a হলো ইন্টিগ্রেশনের নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা। ইন্টিগ্রেশন নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা কিভাবে, এইগুলা আমরা আস্তে আস্তে বুঝবো, সামনের দিকে গিয়ে বুঝবো। আচ্ছা,
সো যেহেতু বলতেছি ক্যালকুলাসের আমাদের দুইটা ক্লাস হবে, আজকে তো বেসিক ক্লাস পার্ট 1, আজকে আমরা জানতেছি ক্যালকুলাস জিনিসটাকে একদম বেসিক, যেহেতু তোমার একদম নতুন পড়া, তুমি বেসিক গুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হও, এরপর আস্তে আস্তে আমরা ডেপথে যাব। এখন আমরা কি করব? এখন আমরা একটা সূত্র শিখবো। ঠিক আছে? এখন আমরা এই যে এখানে দেখো একটা অপারেশন করছে, এখন এই যে এটাকে অপারেশন করে এই মানটা পাইছে, কেমনে পাইছে? এটার জন্য তো সূত্র দরকার। আচ্ছা, ডিডিএক্স মানে কি? মানে এক্স অক্ষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আচ্ছা, ডিডিএক্স মানে হলো এক্স অক্ষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। এক্স চলকের, এক্স অক্ষের না দিয়ে এক্স চলকের সাপেক্ষে, ডি মানে ক্ষুদ্র, ডি মানে হচ্ছে ক্ষুদ্র, মনে রাখবা। ডি মানে কি বোঝায়? ডি মানে এখানে ক্ষুদ্র বোঝায়। ওই যে বলছিলাম না ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তার চাইতেও ক্ষুদ্র, একটু আগে বলছিলাম না ডি মানে কি? ক্ষুদ্র। ডি দ্বারা এখানে কি বোঝাচ্ছে? ক্ষুদ্র বোঝাচ্ছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তার চাইতেও ক্ষুদ্র। ঠিক আছে? সো ডিডিএক্স হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে কোন ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি? ডিডিএক্স হচ্ছে কি এক্স অক্ষের সাপেক্ষে কোন ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। এক্স চলকের, ডিডিএক্স মানে কি? এক্স চলকের সাপেক্ষে কোন ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে? এখন চলো আমি এই সূত্রটা নিয়ে ডিটেইলে আলোচনা করি। তাহলে তুমি কার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আলোচনা করবা? এইখানে কি কোনো ফাংশন তোমরা দেখতে পাচ্ছ? না, তুমি দেখতে পাচ্ছ না। এখন আমরা একটা ফাংশনের সূত্র ধরি। ইন্টিগ্রেশন আমরা এখনো ধরি না, ইন্টিগ্রেশন আমরা মোস্ট প্রবাবলি নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে? আমরা আগে ডিফারেন্সিয়েশনটা বুঝাই, এমনি ইন্টিগ্রেশনের চেহারাটা দেখাইলাম, ভাইয়া চেহারা এটাই। ইন্টিগ্রেশন নিয়ে ডিটেইলে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমরা আগে এই যে ডিফারেন্সিয়েশনের পার্টটা আজকে পড়বো। ঠিক আছে? আসো। তো দেখো আমি বলতেছি ডিডিএক্স মানে কোন একটা ফাংশনের এক্স অক্ষের সাপেক্ষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আমি যদি বলতাম ডিডিওয়াই, তখন হয়তো কোন একটা ফাংশনের ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আমি যদি বলতাম ডিডি আবরার, আবরার আবার হবে না, কারণ আবরার তো চলক না, আবরার তো একজন ধ্রুবক। তাহলে এখানে অবশ্যই কি লাগবে? ধ্রুবক লাগবে, চলক লাগবে। ডিডিজেড মানে জেড অক্ষের সাপেক্ষে কোন ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। হ্যাঁ, এগুলো ফিজিক্স আছে, এগুলো ভেক্টরাই আছে, কাজে লাগবে। ঠিক আছে? দেখো তাহলে আমি কার পরিবর্তন করতে চাচ্ছি? কোন একটা ফাংশনের। তো ফর এক্সাম্পল আমি ওই ফাংশনটাকে ধরে নিলাম ফাংশন অফ এক্স। তো এই যে দেখো আমি এটাকে কি পড়বো? আমি এটাকে পড়বো ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। আমি এটাকে কি পড়বো? আমি এটাকে পড়বো ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স এর যে কোনো ভ্যালু থাকতে পারে। ঠিক আছে? ফাংশন অফ এক্সটা হইতে পারে একটা বহুপদী সমীকরণ, ফাংশন অফ এক্সটা হইতে পারে একটা লগারিদমিক সমীকরণ, ফাংশন অফ এক্সটা হইতে পারে একটা ত্রিকোণমিতিক সমীকরণ। ঠিক আছে? এটা হইতে পারে একটা সূচকীয় সমীকরণ, একটা লগারিদমিক সমীকরণ, একটা ত্রিকোণমিতিক সমীকরণ। যে কোনো ধরনের ফাংশন থাকতে পারে। ফাংশন তো অনেক ধরনের হইতে পারে, ইকুয়েশন তো অনেক ধরনের হতে পারে, একটা দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনের ফাংশন হতে পারে। ঠিক আছে? তো এখন আসো, তাহলে ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স মানে কি? এক্স অক্ষের সাপেক্ষে ফাংশন অফ এক্স এর পরিবর্তন। ঠিক আছে? এটার মানে কি লিখো, আমি একদম একদম কি একদম ভেঙে ভেঙে অল্প 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 করে 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 পড়াচ্ছি। ঠিক আছে? সো এটার মানে কি? এটার মানে কি? এই যে আমি এটা লিখলাম, এটার মানে কি? ঠিক আছে? এটার মানে কি? আমি এখানে কি লিখছি? ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। আমি কি বলতেছি? ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। এটাকে মুখে পড়বা তুমি এইভাবে, কি পড়বা? ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স পড়বা। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ফাংশন অফ এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি জিনিস? পরিবর্তন। এক্স অক্ষের সাপেক্ষে ফাংশন অফ এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আচ্ছা, এখন ধরে নাও ফাংশন অফ এক্স এর জায়গায় আমি ধরি ফাংশন অফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন।
ঠিক আছে, ধরি ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন। এখন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র আছে, ঠিক আছে? এই যে দেখো সূত্র, এখন একটা সূত্র শিখাবো যেটা তোমাদের ফিজিক্সে পুঙ্খানুপুঙ্খ রূপে কাজে লাগবে। এই যে দেখো, ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লিখো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। তোমরা বলতে পারো ভাই এটা কিভাবে আসছে, এটা কিভাবে আসছে সেটা পড়বা হলো ম্যাথের মধ্যে। এটা তোমরা কিভাবে আসছে কোথায় পড়বা? ম্যাথে পড়বা, ম্যাথে হায়ার ম্যাথ 9.2 তে পড়বা, যে এগুলার প্রমাণ আছে, বিশাল বিশাল প্রমাণ আছে। এখন তোমরা প্রমাণগুলো বুঝবা না, কিছু মাথার উপর দিয়ে যাবে। এখন তোমরা বেসিক বিল্ডার ক্লাসে বেসিক পড়বা। তো এই সূত্রটা মুখস্থ করে ফেলবা, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এনএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এগুলো হচ্ছে সূত্র। আবার আছে ডিডিএক্স অফ সাইন এক্স সমান কস এক্স, ডিডিএক্স অফ কস এক্স সমান মাইনাস সাইন এক্স, এগুলো সব সূত্র, ঠিক আছে? এই যে এখানে আমি সূত্রগুলো দিয়ে দিছি, এই সূত্রগুলোর কাজ কি? তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই যে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, এই সূত্রগুলো তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আসো, ঠিক আছে? এই যে দেখো এই সূত্রটা দেখো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে এনএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন আমি যদি তোমাকে বলি ভাই এখানে বুঝার কথা, বুঝার কিছু নাই, এ প্লাস বি হোল স্কয়ার সমান কে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাও ঠিক এমন একটা সূত্র, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এনএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কি? এনএক্স টু দি পাওয়ার কি? এন মাইনাস ওয়ান, এটাই হলো কথা। এখন আসো, তো এক্স টু দি পাওয়ার এন গুলা কেমন হইতে পারে? ধরো এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কয়ার, এক্স কিউব হতে পারে। এখন আমি যদি তোমাকে বলি দেখি ডিডিএক্স অফ এক্স কিউবের মান কত, তাহলে এন এর জায়গায় কি আছে বাবা? 3 আছে। তাহলে সূত্র কি? এন, তাহলে আগে কি আসবে? 3 আসবে। এই যে এন এর জায়গায় কি আসবে? 3 আসবে। এই যে 3 আছে, 3 আসবে। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এনএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে ডিডিএক্স অফ এক্স কিউব মানে কি? তাহলে এন এর জায়গায় আসছে, এই যে এন এর জায়গায় 3, এন এর জায়গায় 3 ছিল, এন এর জায়গায় এন, এই যে 3 আসছে। আবার এক্স, তাহলে এই যে এক্স এন মাইনাস ওয়ান, তাহলে এন এর জায়গায় এখানে কি আছে? 3, তাহলে কি 3 মাইনাস ওয়ান, তাহলে কি হবে? 3x স্কয়ার। তাহলে ডিডিএক্স অফ এক্স কিউবের মান কত? 3x স্কয়ার। ডিডিএক্স অফ এক্স কিউবের মান কত? 3x স্কয়ার। বুঝতে পারছো কাহিনী? এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্রের বাস্তব প্রয়োগ। সূত্র আর সূত্রের বাস্তব প্রয়োগ বুঝতে পারছো কিনা বলো? সূত্র এবং সূত্রের বাস্তব প্রয়োগ কি বুঝতে পারছো? সূত্র এবং সূত্রের বাস্তব প্রয়োগ কি বুঝতে পারছো? সূত্র এবং সূত্রের বাস্তব প্রয়োগ সবাই কি বুঝছো? সূত্র এবং সূত্রের বাস্তব প্রয়োগ সবাই বুঝতে পারছো কিনা বলো? সূত্র এবং সূত্রের বাস্তব প্রয়োগ বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, এন এর মান অলওয়েজ পজিটিভ থাকবে এমন নাও হতে পারে, নেগেটিভও হইতে পারে, আসতেছি। আচ্ছা দেখে এখন বলো তো, এখন বলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত দেখি বলো? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? সবাই কমেন্টে জানাও। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত বলো? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? সবাই কমেন্টে জানাও তো ভাইয়া। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? ইজি না ভাই? এগুলো বুঝলে ইজি, বুঝলে একদম ইজি, না বুঝলে কঠিন। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? এন অলওয়েজ পজিটিভ থাকবে এমন কোনো কথা নাই, নেগেটিভ হইতে পারে। আসতেছি আসতেছি বাবা, আসতেছি। তাহলে কি করবা? এই যে 6x টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে কি 6x টু দি পাওয়ার 5। তাহলে বেসিক জিনিস বুঝে গেছি ভাই। এইটারে তুমি ডিডিএক্স করতেছো বলে এটা আসতেছে, সূত্র এটা। 3 কই পাইলেন? এই যে x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1। এই যে x n এর জায়গায় 3 আছে, তাহলে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1। ভেরি গুড। এবার আসো, তাহলে আমি কি পাইলাম? এটা হচ্ছে সূত্র, এটা মাথায় রাখবা। ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n সমান
nx টু দি পাওয়ার n-1, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। আচ্ছা, তোমাদেরকে আরেকটা সূত্র শিখাই। ddx অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। ddx অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। ভাইয়া ধ্রুবক মানে কি? ধ্রুবক হলো সে যার মান পরিবর্তন হয় না। মান পরিবর্তন হয় না যার, ধ্রুবক নাম তার। তাহলে ধ্রুবক হচ্ছে সে যার মান যে কখনো পরিবর্তন হবে না। তাহলে ধ্রুবক হলো কে? যে কখনো কি হবে না? যে কখনো পরিবর্তিত হবে না। ধ্রুবক হলো সেই যে কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এমন একটা জিনিসের পরিবর্তন করতে চাচ্ছি যে কখনো পরিবর্তন হবে না। তাহলে যে কখনো পরিবর্তন হবে না তাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, সে কি পরিবর্তন হবে? তার পরিবর্তন কি হবে? যেমন অনেক ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আসছে যারা বেয়াদবি করতেছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? সো ওকে যদি আমি চাই পরিবর্তন করতে, সে পরিবর্তন হবে? হবে না। তাহলে এই কনস্ট্যান্টের পরিবর্তন কত? 0। কারণ কনস্ট্যান্টকে তুমি যাই করো সে পরিবর্তন হবে না। যেমন আমি যদি তোমাকে এখন বলি ddx অফ কত, ddx অফ, মনে করো আমি এখান থেকে তোমাদের থেকে একটা নাম নিই, সঞ্জয়। আমি ধরো সঞ্জয়কে পরিবর্তন করতে যাচ্ছি, ddx অফ সঞ্জয়। তাহলে সঞ্জয়ের পরিবর্তন কি পসিবল? সঞ্জয় খুব ভালো ছেলে। সো আমি যদি এখন ddx অফ সঞ্জয়, সঞ্জয়ের পরিবর্তন কত? 0। তাহলে এই যে এখানের মধ্যে যা বসাবো সেটা আসলে কিসের সাপেক্ষে পরিবর্তন করতে যাচ্ছি? x এর সাপেক্ষে। ভাই x এর সাপেক্ষে কি x এর পরিবর্তন সম্ভব? x এর সাপেক্ষে কি সঞ্জয়ের পরিবর্তন সম্ভব? না। তাহলে ddx অফ সঞ্জয়ের পরিবর্তন কত? 0। তাহলে আমরা এটাই বুঝে নিলাম যে কনস্ট্যান্ট কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে মান আসবে কত? 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। ঠিক আছে? তাহলে লিখে রাখো যে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। ঠিক আছে? এখন আমি যদি বলি তোমাকে ddx অফ 3 কত বলো? ভাই x এর সাপেক্ষে 3 এর কোনো পরিবর্তন আছে? x এর সাপেক্ষে 3 এর পরিবর্তন হওয়া পসিবল না। 3 কেন x এর সাপেক্ষে পরিবর্তন হবে? x কোন এক মহাপুরুষ যার কারণে 3 কে পরিবর্তন হয়ে যেতে হবে? সম্ভব না। তাহলে 0। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেখানে আসলে একটা কাহিনী আছে। এখন আমি তো ধরো তোমাকে বললাম যে ভাইয়া ddx অফ কত, মনে করো আমি তোমাকে এখন এমন একটা ফাংশন দিয়ে বললাম যে এটা ডিফারেন্সিয়েশন করো, যে ddx অফ 3x স্কয়ার, 3x স্কয়ার কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো x এর সাপেক্ষে আমি দুইটা জিনিস তোমাকে দেখাই। একটা হচ্ছে ddx অফ 3x স্কয়ার, আরেকটা হচ্ছে ddx অফ 3 প্লাস x স্কয়ার। এই দুইটা জিনিস এখন তোমাকে দেখাই। খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে শরীফ আহসান তুরাশ, কিভাবে বুঝবো কোনটা ধ্রুবক? খুব সুন্দর কোয়েশ্চেন, অ্যান্সার করতেছি। তাহলে দেখো আমি এটাকে দুই ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে ddx অফ 3 প্লাস, আবার লিখতে পারি এই যে একবার এটা দিয়ে ভাঙতে পারি, আরেকবার এটা দিয়ে ভাঙতে পারি, ddx অফ কত? x স্কয়ার। কয় ভাগে ভাঙলাম? দুই ভাগে। তাহলে ddx অফ 3 এর মান 0, কারণ x এর সাপেক্ষে 3 এর পরিবর্তন হচ্ছে না, 0। ddx অফ x স্কয়ার তাহলে কি 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান 2x। তাহলে এটার রেজাল্ট কত? 2x। ওই যে এই সূত্র দিয়ে দেখো ddx অফ 3 এর মান কত? 0। ddx অফ 3 এর মান 0 আর ddx অফ x স্কয়ার মান 2x, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2x। তাহলে 2x এখানে আসে, এখানে আছে ধ্রুবক গুণাকারে। তাহলে এই যে 3x স্কয়ার আছে, তাহলে 3 প্লাস x স্কয়ারের 3 আলাদা একটা জিনিস, x স্কয়ার আলাদা একটা জিনিস। আবার 3x স্কয়ারের পুরোটা কিন্তু এক জিনিস। এই পুরো এক জিনিসের মধ্যে দুইটা জিনিস আছে,
একটা হচ্ছে 3, একটা হচ্ছে x স্কয়ার। তো এই 3টা হচ্ছে এখানে ধ্রুবক। 3টা কেন ধ্রুবক? কারণ x এর সাপেক্ষে তার কোনো পরিবর্তন হবে না। 3টা কেন ধ্রুবক? কারণ x এর সাপেক্ষে তার কোনো পরিবর্তন নেই। x এর সাপেক্ষে যার কোনো পরিবর্তন হবে না সে ধ্রুবক। আর x স্কয়ার এটা হচ্ছে চলক। একজন লিখছে পাওয়ার অফ ম্যাথ, হ্যাঁ বলছে তোমারে পাওয়ার অফ ফিজিক্স, এটা ঠিক আছে, ক্যালকুলাস ফিজিক্স থেকে আসছে, ম্যাথ থেকে আসে নাই। ফিজিক্স ইজ দ্য রয়্যাল সাবজেক্ট, ঠিক আছে, চিল্লায় বলো ঠিক না বেঠিক, ঠিক আছে। আচ্ছা পাওয়ার অফ এসএমপি বলছে, সরি ভুল, ম্যাথ দেখে ম্যাথ দেখছিলাম না, বলে পাওয়ার অফ ম্যাথ ক্যালকুলাস, এই ফিজিক্স হলো রয়্যাল সাবজেক্ট। দেখো ddx অফ 3x স্কয়ার, তাহলে 3টা হচ্ছে ধ্রুবক, x স্কয়ারটা হচ্ছে কি চলক। তো যখন চলক আর ধ্রুবক গুণ আকারে থাকবে তখন ধ্রুবকটা তুমি সামনে নিয়ে আসবা। তাহলে 3 এর তো কোনো কাজ নাই আসলে, কিন্তু 3 এর সাথে যে একটা চলক আছে তাহলে তুমি এটাকে 0 বলতে পারবা না, ঠিক আছে। তখন 3টা সামনে আসবে, তাহলে আর কি হবে ddx অফ ওই x স্কয়ার কে তুমি জাস্ট কি করবা ডিফারেন্সিয়েট করবা। x স্কয়ার কে কি করবা, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করবা। তাহলে দেখো চলক আর ধ্রুবক যখন যোগ আকারে ছিল আলাদা আলাদা, যোগ আকারে যখন ছিল তখন আমি যোগ আকারে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু যখন গুণ আকারে থাকবে তখন কিন্তু যোগের মতো আলাদা আলাদা করার সুযোগ নেই, কারণ দুইটা একসাথে গুণ আকারে আছে। তখন চলকটাকে তোমার ডিফারেন্সিয়েশন করে ধ্রুবকটাকে সামনে নিয়ে আসতে হবে, কারণ ধ্রুবকের কোনো ফাংশন নাই। তো ধ্রুবককে সামনে নিয়ে আসলাম, তাহলে এটার মান কত 2x, তাহলে 3 into 2x সমান কত 6x, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে যখন ধ্রুবক এবং চলক যোগ আকারে থাকবে তখন তাদের আলাদা আলাদা ডিফারেন্সিয়াল করব, তখন ধ্রুবকের মানটা 0 হয়ে যায়। কিন্তু ধ্রুবক আর চলক যখন গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তো বাবা আলাদা করার সুযোগ নেই, তখন ধ্রুবকটাকে সামনে নিয়ে আসবো আর চলকটাকে ডিফারেন্সিয়েট করব, চলকটাকে ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা আসবে যেটা আগে গুণ আকারে ছিল গুণ করে দিব, কত আসবে 6x। তাহলে এখন তোমরা বলো, এখন আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া বলো তো যে ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, দেখি বলো তো। বুদ্ধিমান বাচ্চা কাচ্চা 2 মিনিটে করে ফেলবে, 2 মিনিটে করে ফেলবে, হ্যাঁ গুণ করতে হবে। দেখি বলো ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, 5x টু দি পাওয়ার 4 এর মান কত বলো, ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, সবাই একটু বলো তো দেখি, কমেন্টে জানাও তো বাবা ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, সবাই একটু কমেন্টে জানাও ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, সবাই একটু কমেন্টে জানাই। ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, সবাই একটু কমেন্টে জানাই। ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, সবাই একটু কমেন্টে জানাই, সবাই একটু কমেন্টে জানাই, ঠিক আছে। ddx অফ 5x টু দি পাওয়ার 4 এর মান কত, সবাই একটু কমেন্টে জানাই। ওকে ভাই 2x কিভাবে বলে বুঝি নাই, x স্কয়ার, তো x স্কয়ার কে যে এখানে করছি তো 2x টু দি পাওয়ার 2 - 1, 2x আর কি, সিম্পল জিনিস। তাহলে 5টা গুণাকার আছে না, 5টা সামনে চলে আসলো, আর কি ddx অফ x টু দি পাওয়ার 4, তাহলে এই দেখ আবার ভেঙে দেখাচ্ছি 5 ইনটু, তাহলে এইটার মান কেমনে বাইর করব, তাহলে x টু দি পাওয়ার n, এই যে সূত্র nx টু দি পাওয়ার n - 1, তাহলে 4x টু দি পাওয়ার 4 - 1, তাহলে 5 ইনটু 4x কিউব, তাহলে 4 5 20, 20x কিউব, 20x কিউব, ভেরি গুড ভেরি গুড, কত 20x কিউব, ঠিক আছে, কত 20x কিউব, কত 20x কিউব, ওকে 20x কিউব, 20x কিউব, 20x কিউব, অলরাইট 20x কিউব, ওকে কত 20x কিউব, 20x কিউব, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখন দেখো ddx অফ x টু দি পাওয়ার -7, তাহলে কত হবে, এই যে -7টা এখানে হলো n এর মান হলো কত আমাদের -7, তাহলে -7x টু দি পাওয়ার -7 - 1, মাইনাস থাকলে অবশ্যই কি দিতে হবে, মাইনাস দিতে হবে। ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল, হ্যাঁ পরিবর্তন বুঝাচ্ছে, ddx অফ x টু দি পাওয়ার n মানে কি nx টু দি পাওয়ার n - 1। ঠিক একইভাবে এই যে -7, তাহলে আমরা কি করব, এই যে দেখো
মাইনাস 7 এক্স টু দি পাওয়ার n এর মান কত মাইনাস 7 মাইনাস 7 মাইনাস 1 মাইনাস 7 এক্স টু দি পাওয়ার মাইনাস 8 মাইনাস দিলে মাইনাস সহ ক্যালকুলেট করতে হবে মাইনাস দিলে আমাদের কি করতে হবে মাইনাস সহ ক্যালকুলেট করতে হবে মাইনাস দিলে আমরা মাইনাস সহ ক্যালকুলেট করব তাহলে দেখি বলো তো ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 5 এর মান কত সবাই কমেন্টে জানাও ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 5 এর মান কত বলো ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 5 এর মান কত সবাই জানাও সবাই জানাও তো সবাই জানাও ভেরি গুড তাহলে এই যে n মানে মাইনাস 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1 ভাই সূত্রের দিকে তাকাও সূত্র অনুযায়ী বসছে n এর জায়গায় শুধু মাইনাস 5 বসছে শুধু n এর জায়গায় মাইনাস 5 বসছে তাহলে মাইনাস 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 6 আচ্ছা লাস্ট আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করে দিব বলো তো ddx অফ মাইনাস 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 6 এর মান কত ঠিক আছে কঠিন লাগতেছে সহজ থেকে একটু একটু কঠিনের দিকেই তো যাবো তাই না দেখি এটার মান কত বলো তো বাচ্চারা এটার মান কত এটা বলতে পারলে বুঝবো মাথার মধ্যে গেঁথে গেছে নেক্সট ক্লাসের ইন্টিগ্রাল করাবো ঠিক আছে নেক্সট ক্লাসে কি করাবো ইন্টিগ্রাল করাবো নেক্সট ক্লাসে ইন্টিগ্রাল করাবো দেখি এটা দেখি রেজাল্ট বলো মাইনাস 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 6 এই যে এটারই আবার কি করলাম ddx করলাম কত হবে বলো তো কত হবে বলো তাহলে দেখো কি হবে দেখো তাহলে আমাদের এই যে মাইনাস 5টা কিন্তু এখানে কনস্ট্যান্ট মাইনাস 5টা কিন্তু কনস্ট্যান্ট সামনে চলে আসবে মাইনাস 5 চলে আসবে তাহলে আর কি থাকে ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 6 তাহলে দেখো মাইনাস 5 ইন্টু এই যে x n এর মান কত মাইনাস 6 তাহলে মাইনাস 6 x টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 1 তাহলে মাইনাস 5 মাইনাস 6 গুণ করলে কত প্লাস 30 5 6 30 x টু দি পাওয়ার মাইনাস 7 তাহলে 30 x টু দি পাওয়ার মাইনাস 7 অনেকেই করতে পারে না এটা 30 x টু দি পাওয়ার মাইনাস 7 ভেরি গুড অনেকেই করতে পারছে গ্রেট ভেরি গুড শাবাশ মজা পাইছো ইন্টিগ্রাল করে মজা পাইছো বলো ডিফারেন্সিয়েশন করে মজা পাইছো কিনা বলো ডিফারেন্সিয়েশন করে কি মজা পাইছো বুঝে গেছো খেলা কেমনে খেলতে হবে বুঝে গেছো বুঝতে পারছো কিনা বলো সো নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন নিয়ে খেলবো সো তোমার মোটামুটি ফুল ফিজিক্স পড়ার জন্য যে সূত্রটা দরকার যেটা নিয়ে তোমরা সারা পুরো ফিজিক্সে চলতে হবে তোমাদের ওটা তোমাদের আশা করি আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে গেছে নেক্সট ক্লাসে ইন্টিগ্রালটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ক্যালকুলাস বিশাল মানে ম্যাথের মধ্যে তোমরা 10টা চ্যাপ্টার পাবা এই ডিফারেন্সিয়েশনের উপর 10টা চ্যাপ্টার পাবা ইন্টিগ্রালের উপর বিশাল একটা সাগর তো বিশাল সাগরে যাওয়ার জন্য বেসিক গুলো তোমাদের ক্লিয়ার করালাম ঠিক আছে অল রাইট সো ক্লাস যারা করছো সবাই অবশ্যই ক্লাস কেমন লাগছে 10ms এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্ট গ্রুপে জানাই দিবা নেক্সট ক্লাসে এরকম আরো মজা দিব ইন্টিগ্রাল ক্যালকুলাস যখন পড়াবো আরো মজা পাবা ঠিক আছে সো এইগুলাই হলো মজা ডিফারেন্সিয়েশন তুমি যদি একবার মাথার মধ্যে ঢুকাই ফেলতে পারো তুমি দেখবা ইন্টিগ্রাল এটা নেশা হয়ে গেছে তোমার নেশা হয়ে যাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার নেশা হয়ে যাবে তুমি মানে তুমি ঘুমের মধ্যে কি করবা চিন্তা করবে যে আরে ডিফারেন্সিয়েশন ঘুম ভেঙে যাবে তোমার ঘুম ভেঙে যাবে তোমার মনে হয় যে আরে ডিফারেন্সিয়েশন তো করি নাই একটু বসে ডিফারেন্সিয়েশন করি মজা লাগতেছে মজা আ রাহা হ্যায় ঠিক আছে এই হলো আর কি অবস্থা সো আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই শেষ করব
অনেকে বলছে আজকেই পড়ান স্যার, ইন্টিগ্রাল একটা বিশাল সাগর, তো এটা পড়াইতে হলে একটু টাইম লাগবে, নেক্সট ক্লাসে পড়াবো। আজকের ক্লাস কেমন লাগছে বলো? সব ঠিকঠাক মতো বুঝতে পারছো? সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো? আজকের ক্লাসে অনেক বেসিক পড়াইছি। ওকে, দেখো একদম শুরু থেকে অনেক বেসিক পড়াইছি, ঠিক আছে? একদম তোমার ক্যালকুলাস জিনিসটা কি, ক্যালকুলাসের ধারাবাহিকতাগুলো কি কি, পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন থেকে শুরু করে ডিফারেন্সিয়েশন কেন দরকার, ঢাল কেমনে বের করতে হয়, ঢাল কি, চলক কি, সহগ কি, এগুলো কিভাবে কাজ করে, আর বিভিন্ন বাণী, অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটরের চেহারা পরিচয়, ইন্টিগ্রাল অপারেটরের চেহারা পরিচয়, ডিফারেন্সিয়াল অপারেটর কিভাবে ফাংশন করে, সূত্রগুলা ডিটেইলে কত সুন্দর অনেক জিনিসপাতি পড়াইলাম তোমাদেরকে। তো আশা করি তোমরা পারবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ঠান্ডা মাথায় বেসিক ক্লাসগুলো করতে থাকো। এখন এত বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে বেসিক ক্লাসগুলো করো, ঠিক আছে? প্রেশার নিবা একদম জুলাইয়ের 1 তারিখ থেকে, একদম ফুল অন রিদম ক্লাস শুরু করে দিব, তখন আস্তে আস্তে প্রেশার নিবা। তো ওই সময় প্রেশার যাতে না লাগে এখন এই বেসিক ক্লাসগুলো, ঠিক আছে? তো সবাই অবশ্যই জানাবা ক্লাস কেমন লাগলো, 10ms অ্যাসিস্ট্যান্ট এইচএসসি স্টুডেন্ট গ্রুপে জানাই দিবা। আর অবশ্যই ক্লাস শেষে অবশ্যই জানাই দিবা ক্লাস রেটিং এ ক্লাস কেমন লেগেছে। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে।